আশা করি সকলে ভালো আছো। তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, সেটাই কাম্য। যাই হোক, তো আমরা আগের দিন আমাদের সদিশতা চ্যাপ্টারের কোষে দেখি 18.3-এর বোধহয় 6 বা 7 পর্যন্ত কিছু একটা বলেছিলাম, এবং 6-এরটা মনে হচ্ছে বাদ দিয়েছিলাম, 7 পর্যন্ত আমরা করিয়েছিলাম, 8-এরটা বাদ দিতে বলেছিলাম। আজকে আমরা 9 থেকে শুরু করে বাকিটা শেষ করে দেবো বলেছিলাম। 6 আর 8 করার দরকার নেই, কেউ চাইলে করতে পারো, কিন্তু বাদ দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে আমরা 9 থেকে শুরু করব, ঠিক আছে? 9 থেকে শুরু করব। তো এখন দেখো, 9-এর প্রশ্নটাকে দুরকম ভাবে দিয়েছে। প্রথম যেটা বলছে সেটা হচ্ছে যে, আমি যখন পড়ছি তো তোমরা পড়ে নাও, যেটা বরাবর বলে থাকি আমি, যে কোন বৃত্তের PQ ও RS দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে x বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। PS ও RQ যুক্ত করে প্রমাণ করি ত্রিভুজ PXS ও ত্রিভুজ RSQ সদৃশ করি। এর থেকে প্রমাণ করি যে PX * XQ সমান RX * কত XS। অতটা গুরুত্বপূর্ণ নয়, অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও দেখে নাও, করতে তোমাদেরকে হবেই, দেখে নাও। খুব সহজ। কোন বৃত্তের PQ আর RS দুটি জ্যা, ধরো এটা হচ্ছে তোমার PQ আর এইখানে মনে করো আছে তোমার RS। PQ আর সাপোজ এখানে আছে তোমার RS। তারা পরস্পরকে কোথায় ছেদ করেছে? তারা পরস্পরকে x বিন্দুতে ছেদ করেছে। PS আর RQ যুক্ত করতে হবে। PS টা এটা আর RQ কোনটা? এটা। এইগুলোকে যুক্ত করতে হবে, করে প্রমাণ করতে হবে যে 1 নম্বর প্রমাণ, ত্রিভুজ PXS সদৃশ ত্রিভুজ RXQ। 2 নম্বর হচ্ছে PX * XQ সমান RX * XS। এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু করতে হবে। তো দেখো প্রমাণটা কি হবে। তাহলে আমাদের কি প্রদত্ততে কি হচ্ছে না, আর বৃত্তটার একটা নাম দিয়ে দিতে হবে। বৃত্তটার একটা নাম দিয়ে দাও, কেন্দ্রটা, বৃত্তটা বলতে কেন্দ্রটার একটা নাম দিয়ে দাও, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে আমরা প্রদত্ততে কি লিখব? যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি জ্যা পরস্পরকে x বিন্দুতে ছেদ করেছে, PS ও RQ যুক্ত করা হলো। প্রামাণ্যতে এই দুটো লিখব। এরপর চলে যাচ্ছি আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তো এখন দেখো, এই যে দুটো ত্রিভুজকে সদৃশ দেখাতে বলেছে, তো সদৃশ দেখানোর কি শর্ত? যে কোনো দুটো কোণ সমান দেখালেই হয়ে যায়। কারণ আমরা জানি দুটো কোণ সমান হলে 3 নম্বর কোণ অটোমেটিক্যালি সমান হয়। এখন দেখো, এই দুটো ত্রিভুজকে তাহলে দুটো করে কোণ যদি সমান দেখাই, তো প্রথম কথা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কেন সমান? কারণ দেখো, SQ বৃত্তচাপের উপরে, SQ বৃত্তচাপের উপরে কোণ SPQ সমান কোণ কত? না SRQ, তাই তো? কারণ একই বৃত্তচাপের উপর, মানে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান কি হয়? সমান হয়। তাহলে SQ বৃত্তচাপের উপরে এই যে দুটো কোণ আছে তাদের মানগুলো সমান। আবার ওই দিক থেকে যদি দেখো, PR বৃত্তচাপের উপরে, PR বৃত্তচাপের উপরে আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এইটার সঙ্গে এইটা সমান। PSR সমান কোণ কত? PQR। তো এখন দেখো, তাহলে এই ত্রিভুজের এই ত্রিভুজটা মানে ত্রিভুজ কত? PXS, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান। হ্যাঁ, মানে যেটাই SPQ সেটাই তো এই ত্রিভুজের ক্ষেত্রে SPX, যেহেতু PXQ এরা সমরেখ বিন্দু, অসুবিধা নেই। তাহলে এই ত্রিভুজের এই কোণটা, মানে যখন তুমি এই ত্রিভুজের ক্ষেত্রে লিখবে, যখন তুমি লিখছো ত্রিভুজ PXS ও ত্রিভুজ কত PXQ, তখন কিন্তু এইটা লিখবে যে কোণ SPX ইজ ইকুয়াল টু কোণ কত SRQ বলেছিলাম, তো এটাকে লিখতে হবে XRQ। কারণ একই বৃত্তাংশস্থ কোণ হিসাবে এরা দুজন সমান, ঠিক আছে, কিন্তু তুমি কখনোই এটা করতে পারো না, এই ত্রিভুজের ক্ষেত্রে SPQ পর্যন্ত যেতে পারো না, কারণ এই ত্রিভুজের বাহু কিন্তু এখানেই শেষ। হ্যাঁ, কোণটার মান একই, যেহেতু এরা সমরেখ, তাই যেটাই SPQ সেটাই SPX, কিন্তু লেখার সময় এটা লেখো। ওকে,
তাহলে এই দুটো কোনো সমান হয়ে গেল, দুটো কোণ সমান হলে তাহলে কি বলতে পারি তারা সদৃশ। ফার্স্ট পার্টটা খুব সহজে প্রমাণ হয়ে গেল। কেউ এটাও বলতে পারো যে এই কোণটার সঙ্গে এই কোণটা কি বিপরীত কোণ হিসাবে সমান, এটাও কেউ বলতে পারো, যা ইচ্ছা, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ত্রিভুজ PXS সদৃশ ত্রিভুজ RXQ। তো এইটা প্রমাণ করলেই 2 নম্বর প্রমাণটা খুব সহজে চলে আসবে। কেন? আমরা জানি যখনই দুটো ত্রিভুজ সদৃশ হয় তখন তাদের অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতী হয়। তাহলে দেখো অনুরূপ বাহু কোণগুলো, অনুরূপ বাহু কোণগুলো হবে তোমার যে কোণগুলো সমান হয়, বারবার করে বলেছিলাম যেটা, যে কোণগুলো সমান হয় তাদের বিপরীত বাহুগুলো। তাহলে দেখো প্রথমে এইটা থেকে যদি আমরা স্টার্ট করি, ধরো বিপরীতটা দিয়ে যদি স্টার্ট করি, তাহলে এর উল্টো দিকে কি আছে PS, আর এটার সঙ্গে এটা সমান, তার উল্টো দিকে কি আছে RQ, তাই তো? সমান এর উল্টো দিকে কি আছে তোমার XS, আর এর সঙ্গে কি সমান এইটা, তার উল্টো দিকে কি আছে তোমার XQ, সমান এর উল্টো দিকে কি আছে PX, আর এর উল্টো দিকে কি আছে তোমার XR বা RX। ঠিক আছে, তিনটে বাহুর অনুপাত লিখে নাও। এবার দেখো আমি এখান থেকে বলতে পারি যেহেতু এরা তিনজনই পরস্পর সমান, তাহলে এরা দুজন সমান, তাহলে এখান থেকে বলতে পারি XS by XQ is equal to PX by RX। কোণাকুণি গুণ করো, কোণাকুণি গুণ করলে দেখো এইটা চলে আসছে, দেখো PX into XQ is equal to RX into কত XS। এটা আমাদের 2 নম্বর প্রমাণ ছিল। ঠিক আছে, তাহলে সদৃশ দেখানোর পরেই কিন্তু এটা প্রমাণটা খুব সহজে হয়ে যাবে। এখন একটা কথা বলি, আমি ইচ্ছা করি তোমাদেরকে একটা ওয়েট ওয়েট আমি ইচ্ছা করি তোমাদেরকে একটা কনফিউশনে ফেলার জন্য একটা আমি কথা দুরকম ভাবে বলেছি। সেটা হচ্ছে যে তোমার আমি 9 নম্বরের VBI লিখেছি, কিন্তু বলার সময় বলছি অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু করতে হবে। দু ধরনের কথা আমি ইচ্ছা করি বলছিলাম। কারণটা হচ্ছে যদি 9 অঙ্কটা পড়ে, কখনোই এই প্রথম যেটা শিখলাম আমরা এইটা দিয়ে পড়বে না, পড়বে হচ্ছে তার যে অথবাটা আছে ওইটা দিয়ে কোয়েশ্চেন হবে। যে অথবাটা আছে, দেখো অথবা যে লেখাটা দেখি, একটি বৃত্তের দুটি জ্যা পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করবে। আমি লিখি স্টেটমেন্টটা, একটি বৃত্তে দুটি জ্যা পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে, পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে, পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র, একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র কি বলেছে, অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে। অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের কি হবে না, সমান হবে। অর্থাৎ প্রথম আমরা যেটা পড়লাম সেটা এইভাবেও দিতে পারে, আর এইভাবেই দেবে, সেইটার জন্যই এটা ইম্পর্টেন্ট। কখনোই ফার্স্ট পার্টটা যেভাবে দেওয়া, ফার্স্ট পার্টটা বলবো না, প্রথমটা যেভাবে দেওয়া আছে ওইভাবে সচরাচর দেয় না। সেই জন্য আমি ইম্পর্টেন্ট বলেও ওখানে আমি অতটা ইম্পর্টেন্ট নয় বলছিলাম, আর ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটার জন্য। এইটার পদটার মানেটা আগে ভালো করে বুঝতে হবে। একই ওই যা ওখানে করেছি সেটাই এখানে করবো, সেটাই এখানে করবো, কিন্তু তবুও ওইটার সঙ্গে এইটাকে আমাকে মেলবন্ধনটা ঘটাতে হবে, যে তার সঙ্গে লিঙ্ক আপটা কি সেটা আমাকে আগে বুঝতে হবে। দেখো ওই যে একটি বৃত্তে দুটি জ্যা পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে, আগে বলি এখান পর্যন্ত হচ্ছে খুব সহজ। একটি বৃত্তে দুটি জ্যা, ধরো আমি একটা বৃত্ত আঁকছি, আমি একটি বৃত্ত আঁকলাম, দুটো জ্যা পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করছে, ধরো এই একটা জ্যা, এই একটা জ্যা, আমি ওইটার সঙ্গে মিল করেই বলছি PQ, আর একটা হচ্ছে তোমার RS পরস্পরকে X বিন্দুতে ছেদ করলো।
হচ্ছে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র। ভালো করে এই কথাটার মানে বোঝো, একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র, একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র, এটার মানেটা কি? একটির বলতে দুটো জ্যা, একটা পিকিউ একটা আরএক্স। তবে পিকিউর অংশদ্বয়, পিকিউর অংশদ্বয় মানে দুটো অংশ কি কি বলতো? একটা হচ্ছে px আর একটা কত xq। তাহলে কি একটা পিকিউর দুটো অংশ কি কি? পিকিউর দুটো অংশ কি কি? একটা হচ্ছে তোমার px এন্ড কত xq বা qx, তাই তো? px বা xq, এইটা একটা। আর এর ক্ষেত্রে কোনটা? rx এর ক্ষেত্রে কোনটা? rx এর ক্ষেত্রে একটা হচ্ছে তোমার rx আর একটা কত তোমার xs, এই দুটো অংশ। এখন এই অংশ দ্বয়েরটা তাহলে হলো, আমি প্রত্যেকটা কথা মানে করে দিচ্ছি। অংশ দ্বয়ের আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সঙ্গে সমান হবে। তাহলে এইটা দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র বলতে, আয়তক্ষেত্র বলতে তার ক্ষেত্রফলটা কি বোঝাচ্ছে? এখানে ক্ষেত্রফল কথাটা বলে দিলে ভালো হতো, কিন্তু অসুবিধা নেই। তার মানে এটা ক্ষেত্রফলটা কি বোঝাচ্ছে? আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র আয়তক্ষেত্র। আমরা কি দেখাবো? তার ক্ষেত্রফলটা কি বলতে চেয়েছে। অর্থাৎ এইটার অংশদ্বয়ের আয়তক্ষেত্র দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এই জ্যায়ের অংশ দুটির দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, সেটাই আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখো, আমি যদি একটু ক্লিয়ার করি, তাহলে এইটার দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? পিকিউ দ্বারা, পিকিউ দ্বারা বলবো না, পিকিউর অংশদ্বয় দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তার মানে এইটা যদি আমরা আয়তক্ষেত্রের ধরো প্রস্থটাকে মনে করি, আর এটাকে যদি তার দৈর্ঘ্যটাকে মনে করি, মানে এটা কত তোমার, এটা হচ্ছে তোমার x p আর এটা হচ্ছে তোমার x q। তাহলে এটাকে আমি দৈর্ঘ্য হিসাবে কনসিডার করতে পারি, এটাকে প্রস্থ হিসাবে কনসিডার করতে পারি। তাহলে এর ক্ষেত্রফল কত বলতে পারবো আমরা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে xq ইনটু কত px। আর এইটার দ্বারা এটা যদি আমি একটাকে দৈর্ঘ্য আর একটাকে যদি প্রস্থ ভাবি, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য ইনটু কত প্রস্থ। বাবা, এদের দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র মানে কি? একটু দেখো না, এদের দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র হচ্ছে, তাই তো আমি আয়তক্ষেত্র অঙ্কন করতে পারছি তো। যেটা একটা প্রস্থ হয়ে যাচ্ছে, একটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই ক্ষেত্রটা কি দেখাতে হবে? এই ক্ষেত্রফলটা সমান, তাই তো? তাহলে প্রদত্ত কি হবে বলতো? প্রথমে প্রদত্ত হবে এটা, ভালো করে বুঝে নাও। আগেরটার সঙ্গে এটা একটু পার্থক্য আছে, আমি লিখে পাঠিয়ে দেবো, কিন্তু তবু তোমরা ভালো করে বুঝে নাও। প্রদত্ততে কি বলবে? যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তে PQ এবং RS দুটি জ্যা পরস্পরকে x বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করেছে। প্রামাণ্যতে কি হবে? প্রামাণ্যতে হবে এইটা, কিন্তু প্রামাণ্যতে এটা হবে। এরপর অঙ্কনে চলে যাও। অঙ্কনে মানে আগেরটার ক্ষেত্রে দেখো অঙ্কন লাগছিল না, কিন্তু এটার ক্ষেত্রে অঙ্কন লাগবে। অঙ্কনে আমরা কি করব? px আর rq কে যুক্ত করব, তাই তো? কারণ যুক্তটা না করলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাতে পারবো না। সদৃশ্য না দেখাতে পারলে এইটা দেখাতে পারবো না। কারণ আগেরটা ক্ষেত্রে দেখতে পেয়েছো যে আগে সদৃশ্য হলে তবেই কিন্তু দেখো এই লাইনটা এসেছিল, দেখো এটা হচ্ছে 2 নম্বর প্রমাণটা। তুমি দেখো এটা 2 নম্বর প্রমাণটা, আর 2 নম্বর প্রমাণটা 1 নম্বর প্রমাণ ছাড়া সম্ভব নয়, তাই এটা আমাকে যুক্ত করতেই হবে। ওকে, তো প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন গেল, প্রমাণটা যেভাবে বলেছিলাম সেভাবেই। ঠিক আছে, সদৃশ্য দেখাবো, দেখিয়ে ওই বাহুর অনুপাতটা লিখবো, তারপরে শেষের দুটোকে নিয়ে এইটা প্রমাণ করে দেবো। তাহলে দুটোর মধ্যে যে পার্থক্যটা বা যে মিলটা সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা একটু বোঝো। ঠিক আছে, আমি পরে লিখে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে খুব ভালো করে পড়ো, কিন্তু সেকেন্ডটা খুব ভালো করে পড়ো, স্টেটমেন্টটা ভালো করে মনে রাখবে। স্টেটমেন্টটা যেটা লিখেছিলাম আমি, ওটা খুব ভালো করে মনে রাখবে। চলো নেক্সট, একটা নিয়ে অনেকক্ষণই গেল, নেক্সট বলি। গুরুত্বপূর্ণ, সেই জন্য বেশি করেই বলতে হলো এটা একটু। দেখো পরেরটার ক্ষেত্রে বলি, পরেরটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে এইখানের মধ্যে তোমার 9 আর 10 খুব ভালো করে করবে। 9 আর 10, ঠিক আছে? আমি এখন 10 এরটা বলছি। দেখো বলছে একটি সরলরেখার উপর P এবং Q দুটি বিন্দু, P এবং Q বিন্দুতে সরলরেখাটির উপর যথাক্রমে PR এবং QS লম্ব, PS এবং QR পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। OT PQ এর উপর লম্ব, প্রমাণ করতে হবে 1/OT সমান 1/PR প্লাস 1/QS। তো আগে একটা সরলরেখা টানা যাক। সাপোজ এটা একটা তোমার সরলরেখা,
নাম দিলাম এক্স ওয়াই। তার উপরে দুটো বিন্দু কত বলেছে, পি আর কিউ। চলো এখানে একটা বিন্দু নিলাম পি আর এখানে একটা বিন্দু নিলাম কিউ। দুটো লম্ব টানা হয়েছে পি আর কিউ এস। ধরো এটা পি আর লম্ব আর এইটা মনে করো তোমার কিউ এস লম্ব। বলেছে পি কিউ আর কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। পি কিউ কি কি লম্ব বলেছে, পি আর লম্ব কিউ এস লম্ব। পিএস ও কিউ আর, সরি পিএস ও কিউ আর, পিএস বলতে এইটা আর কিউ আর বলতে এইটা, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, ওটিটা পি কিউ এর উপর লম্ব, মানে এখান থেকে আবার একটা লম্ব টানা হয়েছে এরকম, হচ্ছে টি। হলে আমাকে প্রমাণ করতে হবে 1/OT, এটা ইম্পর্টেন্ট, 1/OT is equal to 1/PR plus 1/QS। এটা আমাদেরকে দেখাতে হবে। প্রদত্ত যা দেওয়া আছে দেখে দেখে টুকে দেবে, আর কিছু প্রয়োজন নেই। প্রামাণ্য হচ্ছে এটা, অঙ্ক লাগবে না কিছু, সরাসরি চলে এসো প্রমাণে। প্রথমে দেখো আমি এই ত্রিভুজটাকে নেব, এইটা। অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর, আর ওর সঙ্গে দেখো আর একটা আছে এইটা ত্রিভুজ টি কিউ ও, মানে আর পি কিউ আর ও টি কিউ। এই দুটো ত্রিভুজকে আমরা প্রথমে কনসিডার করব। ত্রিভুজ তাহলে ও টি কিউ ও ত্রিভুজ আর পি কিউ। দেখো এই দুটো ত্রিভুজকে আমরা প্রথমে সদৃশ্য দেখাবো। কিভাবে দেখাবো, খুব সহজ। এটা দুজনের কি কোণ, সাধারণ কোণ। আবার এইটার সঙ্গে এই কোণটা সমান, কারণ উভয়ই 90 ডিগ্রি, তাই তো, উভয়ই 90 ডিগ্রি। তাহলে লিখি একবার যে কোণ কত, ও কিউ টি ইজ ইকুয়াল টু কোণ আর কিউ পি, সাধারণ কোণ লিখতে হবে এটা। তারপরে কি বলবো আমরা, কোণ ও টি কিউ ইজ ইকুয়াল টু কোণ আর পি কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, উভয় 90 ডিগ্রি। দুটো কোণ সমান মানে আমরা এখান থেকে কি বলতে পারি, যে ওই ত্রিভুজ ওটি কিউ সদৃশ ত্রিভুজ কত, আর পি কিউ। দুটো কোণ সমান মানে যখনই সদৃশ তখন বাহুগুলোর মানে বাহুগুলোর অনুপাতটা লিখতে পারবো। তো বাহুগুলোর অনুপাতটা লিখে নাও। বাহুগুলোর অনুপাত যেভাবে লেখে, যে কোণগুলো সমান তার বিপরীত বাহুগুলো। তাহলে প্রথমে এইটা থেকে শুরু করো না, সাধারণ কোণটা থেকে শুরু করো। প্রথমে ছোট ত্রিভুজ নিয়েছো তাই প্রথমে ছোটটার বাহুই লেখো, নাহলে গুলিয়ে যাবে কিন্তু। তাহলে এর উপরে কি কথা আছে, ওটি। তাহলে ওটি বাই বড়টার ক্ষেত্রে কোনটা, আরপি, ইজ ইকুয়াল টু 90 টা নাও। 90 এর ক্ষেত্রে কোনটা বলতে পারি, বড় 90 এর ক্ষেত্রে ছোটটার ক্ষেত্রে কত, ও কিউ। আর বড়টার ক্ষেত্রে কত বলো তো, বড়টার ক্ষেত্রে হচ্ছে কত, আর কিউ বা কিউ আর। আর পড়ে থাকছে কোনটা, তাহলে পড়ে থাকছে এইটার সঙ্গে এইটা। তো ছোটটার ক্ষেত্রে কত হবে সেটা কিউ টি বা টি কিউ, আর বড়টার ক্ষেত্রে কত হচ্ছে তোমার পি কিউ। ওকে, প্রমাণের দিকে তাকালে একটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে যে আমাকে এইটাকে নিতেই হবে, এইটাকে নিতেই হবে। ঠিক আছে, আর কেন দেখো এটা নিতে হবে বলছি, ওটি আছে মানে এখানে তো ওটিটা থাকছে, তো ওটিটা থাকছে এখানে, তাহলে আমাকে এইটা নিতেই হবে। আর যে দুটো পড়ে থাকছে তার মধ্যে কোনটাকে বুঝবে, তাই তো। এটা একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করে না, আবার একটু পরে গিয়ে বুঝতে পারবে তোমরা। আগে পুরোটা দেখে নাও। তিনজনই যেহেতু পরস্পর সমান, তাহলে আমি এইটার সঙ্গে কোনটাকে, এইটাকে সমান বলতে পারি। যে সুতরাং এই অতএব কি লিখবো বলো, অতএব বলতে পারি ওটি বাই আর পি ইজ ইকুয়াল টু পি কিউ বাই কত, কিউটি। এটা বের করা থাকুক, ঠিক আছে, এটা বের করা থাকুক। তাহলে আমরা এই ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজটা থেকে এটা পেলাম। একইভাবে দেখো আমরা ওই দিক থেকেও আরেকটা পাবো, ঠিক আছে, একইভাবে ওই দিক থেকেও আরেকটা পাবো আমরা, ওই দিকের ত্রিভুজ মানে এই যে ত্রিভুজ কত, ওটিপি, ত্রিভুজ ওটিপি ও ত্রিভুজ কত, এসকিউপি, এসকিউপি। এর ক্ষেত্রেও দেখো এটা সাধারণ কোণ হবে, এই যে এটা হবে তাহলে কি কোণ, সাধারণ কোণ হবে। আবার এইটা 90 ডিগ্রি, এর এইটা 90 ডিগ্রি, দুজনের ক্ষেত্রে, তাই তো। তাহলে কোন কোণগুলো সমান হচ্ছে তোমার, আমি লিখি একবার।
আচ্ছা লিখছি না, আগেরটার মতো করি, তা লিখছি না আর লিখছি না, দুটো কোণ সমান পেয়ে যাচ্ছি মানে তাহলে কি হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে। একই রকম হলে বলে ছেড়ে দিচ্ছি, যখনই সদৃশ তখন বাহুগুলোর অনুপাতটা লিখি, যেটা মেইন প্রয়োজন আমাদের, তাই তো? মেইন প্রয়োজন দেখো, প্রথমে সাধারণটা বিপরীতটা লিখি। এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা, তাহলে এটার উল্টো দিকে কি আছে, কোটি বা এই বড়টার ক্ষেত্রে কত হবে বলতো, এস কিউ বা কিউ এক্স ইজ ইকুয়াল টু, এখানে আর কোনটা আছে তুমি বলো, এখানে আর কোনটা আছে তোমার 90টার ক্ষেত্রে নাও, 90টার ক্ষেত্রে কত হবে, ওপি বাই এর 90টার ক্ষেত্রে কত, পিএস ইজ ইকুয়াল টু, আর পড়ে থাকছে কোনটা তাহলে, পড়ে থাকছে এইটা, তার সঙ্গে কোনটা, এইটা পড়ে থাকছে। তো ছোটটার ক্ষেত্রে কত, পিটি বাই বড়টার ক্ষেত্রে কত হবে, পিকিউ, তাই তো? বড়টার ক্ষেত্রে কত হলো তোমার, পিকিউ। এখন দেখো কোথাও তো একটা কিছু ভুল হচ্ছে, এক সেকেন্ড, ওটি বাই এস কিউ, ওটির ক্ষেত্রে কত তোমার, এখানে ওখানটা একটু ভুল হয়েছিল। ভুল হয়েছিল বলতে কি, তোমার প্রথমে ছোটটা নিয়েছিলাম, ওখানে বড়টা নিয়ে ফেলেছিলাম। দেখো এর ক্ষেত্রে যখন আমি এইটাকে সমান বলছি, যখন আমি এটাকে সমান বলছি, তখন এর উল্টো দিকে কি ছিল, টি কিউ ছিল বা কিউটি ছিল, তাই তো? আর এইটার সঙ্গে কোনটা সমান হয়েছিল বলতো, এই কোনটা, ঠিক আছে? এই কোনটা মানে প্রথমটার ক্ষেত্রে বলছি, তাহলে এর উল্টো দিকে কত ছিল, পি কিউ, মানে একটা তো মিল আসবেই, ঠিক আছে? একটু ভুল হয়েছিল, মানে আমরা যখন প্রথমে ছোট ত্রিভুজটা নিচ্ছি তার বাহুগুলোই আগে লিখবো, ঠিক আছে? দেখো তার আগের দুটো ঠিক ছিল, কিন্তু শেষেরটা একটু ভুলিয়ে গিয়েছিল আর কি, মানে ভুল হয়ে গিয়েছিল। ওকে, তাহলে তুমি যখন আগের আগের কেসটার ক্ষেত্রে বলছি, যখন তুমি এই কোণটাকে নিচ্ছ তখন তার উল্টো দিকে কত, কিউটি ছিল, এটা অসুবিধা নেই। আর বড়টার ক্ষেত্রে কত, পি কিউ, এখানেও দেখো পি কিউ। আমি বুঝলাম এই জন্য বলছি, সেই আবার একইভাবে প্রথমটার সঙ্গে শেষটাই নেবো, ঠিক আছে? প্রথমটার সঙ্গে শেষটাই নেবো, শেষটা নিলে দেখো আমি কি করে বুঝলাম সেটা বলি, ওটি বাই এস কিউ ইজ ইকুয়াল টু পিটি বাই কত, পি কিউ। এই যে দুজনের নিচে পি কিউটা আসবে না, এইটা দেখি বুঝতে পেরেছিলাম। এটা দেখি তখন আমি ওটা মানে বুঝেছিলাম যে ওটা উল্টোটা নেওয়া হয়েছে। ওকে, তাহলে দেখো একটা জিনিস একটু ক্লিয়ারলি বুঝে নাও, সাধারণ কোণটা নেওয়া হচ্ছে, মানে সাধারণ কোণটার বিপরীত বাহুগুলোর অনুপাতটা নেওয়া হচ্ছে, আর নেওয়া হচ্ছে দেখো তুমি এইগুলো, দেখো এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, ঠিক আছে? তোমাকে একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করি। আচ্ছা এভাবে মনে রাখতে পারো, প্রথমটা তো নিতে হচ্ছে, ওটি যেহেতু আছে এটা খুব ক্লিয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে কত, এই যে ওটি বাই কত, এস কিউ সমান পিটি বাই কত, তোমার পিকিউ। এই যে দুজনের নিচে পিকিউটা পাবে, এইটা দেখেও মনে রাখতে পারো। ওকে, যেভাবে একটু সেটা প্র্যাকটিস করে মনে নেবে। তাহলে দুটো সম্পর্ক পেলাম, দুটোকে 1 নম্বর আর 2 নম্বর নাম দিয়ে দাও। let it be 1 and it be 2. now add 1 plus 2, we get, দেখো কি যোগ পাবো, দেখো যোগ করলে তাহলে এর বাম দিক এর বাম দিক, তাহলে ওটি বাই কত বলো, আরপি ইজ সরি প্লাস ওটি বাই কত, এস কিউ is equal to qt by pq plus pt by pq, বা ot টা কমন নিয়ে নাও, ot কমন নিলে কত, 1 by rp বা আমি pr করে দিলাম, আচ্ছা rp থাকুক, প্লাস 1 by sq is equal to pq কমন নিলে কত হচ্ছে বলতো, এটা pq কমন নিলে ওটা কত হয়ে যাবে, pq কমন নিলে ওটা qt plus pt is equal to, দেখো qt plus pt যোগ করলে কত হবে, pq, এইটা জায়গায় pq by pq is equal to 1, তাই তো? তো এই দিকের ot টা যদি ওই দিকে চলে যায় তাহলে কত হবে, 1 by ot, তাহলে এখান থেকে বলতে পারি 1 by ot is equal to কোনটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, অর্থাৎ 1 by rp বা pr প্লাস 1 by sq বা qs, ব্যাস এটা প্রমাণ হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজকে দুবার ধরে সদৃশ দেখাও, দেখিয়ে দুটো সম্পর্ক পাবো, তাদেরকে যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, আর এটা লাস্ট একটা বলে দিই, তাহলে শেষ হয়ে যায় চ্যাপ্টারটা। দেখো কি বলছে, একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর উপর লম্ব, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করছে, প্রমাণ করতে হবে এইবি আর এসি সদৃশকোণী, আর সেখান থেকে প্রমাণ করতে হবে এবি ইনটু এসি সমান এ ইনটু এডি। প্রথমে ছবিটা আঁকবে, একটি বৃত্তে ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত, ধরো এটা একটা বৃত্ত
যেখানে ত্রিভুজ এবিসিটা হচ্ছে তোমার এই রকম অবস্থায় আছে। ওকে, এ বি সি, বৃত্তের এডিটা হচ্ছে ব্যাস, তাহলে এইটা যদি তোমার কেন্দ্র ধরে নিই এরকম জায়গায়, তাহলে এটা হচ্ছে এডিটা হচ্ছে কি তোমার ব্যাস। এটা যদি কেন্দ্রটা ধরে নিই, আমরা কেন্দ্রটাকে আমি পরে দিচ্ছি। এইটা বিসি বাহুর উপরে লম্ব, তার মানে যেখান থেকে লম্ব টানা হয়েছে একটা এ ই, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ই বি আর হচ্ছে ত্রিভুজ এসিডি কোথায় জুড়তে হবে এটা। তাহলে 1 নম্বর প্রমাণ, ত্রিভুজ এ ই বি সদৃশ ত্রিভুজ এসিডি। 2 নম্বর প্রমাণ হচ্ছে এবি ইনটু এসি ইজ ইকুয়াল টু এই ইনটু এডি। সহজ, একদম সহজ, এই ইনটু কত এডি, এটা আমাদেরকে দেখাতে হবে। এখন দেখো, তাহলে প্রদত্ত যা আছে সেটাই লিখে দিও। প্রামাণ্য হচ্ছে এইটা, প্রমাণের দিকে দেখাও, এইটা প্রমাণ করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে সদৃশ দেখাতে হবে মানে দুটো কোণ সমান দেখাবো আমরা। তো দেখো এ ই বি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, ত্রিভুজ এ ই বি ও ত্রিভুজ এ সি ডি। তাহলে কোণ এ ই বি ইজ ইকুয়াল টু এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। কেন বলো তো এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে? যেহেতু এডিটা ব্যাস, ব্যাস হলে পরিধিতে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে কি বলা হয়? অর্ধবৃত্তস্থ কোণ, যেটা আমরা 7 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছিলাম। যে এইটা যদি তোমার ব্যাস হয়, পরিধির ওপর কোনো কোণ তৈরি করলে, ব্যাসের ওপর ভর করে পরিধিতে কোনো কোণ তৈরি হলে সেই কোণটাকে আমরা কি বলি? অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা পড়ে এসেছিলাম উপপাদ্যতে একটা, যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়ে যায়? সমকোণ হয়ে যায়। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যেহেতু এডিটা ব্যাস, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমান এসিডি সমান 90 ডিগ্রি, মানে উভয়ই 90 ডিগ্রি। আরেকটা কি হবে দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। কেন? এসি উপচাপের উপরে, এসি চাপের উপরে দেখো কোণ এবিসি, এবিসি সমান কোণ কত? এডিসি, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমি বলতে পারি যেটা এবিসি সেটাই আবার এবিই, তাহলে বলতে পারি কোণ এবিই সমান কোণ কত? এডিসি। পাশে লিখে দেবো, এটাকে 1 নম্বর দিয়ে রাখবো, পাশে লিখে দেবো 1 থেকে পাই। বা তোমার একই বৃত্তাংশস্থ কোণ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে প্রথমে এইটা লিখে সেটাকে 1 নম্বর দিয়ে এখানে 1 নম্বর থেকে পাই লিখলেই বেটার। কেন বলতো? কারণ একই বৃত্তাংশস্থ কোণ অ্যাকচুয়াল কোণটা, অ্যাকচুয়াল হচ্ছে এবিসিটা, এবিসিটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। কিন্তু আমরা এখানে কোন ত্রিভুজটা নিচ্ছি? ত্রিভুজ এবিই নিচ্ছি। তাহলে এবিই এই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি পর্যন্ত লেখাটা একটু ঠিক না, ঠিক আছে? কারণ এটা প্রথমে এখানে লিখে দেবো আমরা, এখানে করে 1 নম্বর দিয়ে, এখানে লিখবো 1 নম্বর থেকে পাই। দ্যাট শুড বি বেটার। ওকে, তা দুটো কোণ যেহেতু সমান হলো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ত্রিভুজ এ ই বি সদৃশ ত্রিভুজ এসিডি। দ্যাট ইজ দ্য প্রুফ 1। যখনই সদৃশ, সঙ্গে সঙ্গে ব্যাস বাহুগুলোর অনুপাত লিখে দাও। বাহুগুলোর অনুপাত যা হবে, তাহলে প্রথমে 90টা দিকে শুরু করেছিলাম, 90টা দিকেই লেখা যাক। তাহলে এর উল্টো দিকে কি আছে বলো? এর উল্টো দিকে কত আছে? এবি, তাই তো? তাহলে এবি বাই এর উল্টো দিকে কি আছে বলো? এসডি, এই যেটা ডি সমান, এবার যে এইগুলো নিয়েছি এগুলি নাও, এইটা নিয়ে হবে। এটার ক্ষেত্রে কোনটা আছে তোমার? এই বাই এর উল্টো দিকে কত আছে? এসি। আর কিছু করার দরকার নেই, চলে এসেছে দেখো, কোণাগুণি গুণ করে দাও। কোণাগুণি গুণ করলে কত হবে তোমার? এবি ইনটু এসি। মানে 3 নম্বরটা লেখার দরকার পড়লো না, 3 নম্বরটা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 3 নম্বরটা লিখে তারপরে লেখা অথরাইজ দিয়ে আবার এই দুটোকে নিয়ে করতে পারো। আমি দেখলাম আমি দুটো দিয়ে চলে আসছে বলে আমি কিছু করছি না। ওকে, ইজ ইকুয়াল টু কত? এই ইনটু এডি। ওকে, 18.3 কমপ্লিট। তৈরি করে নিও, খাতায় রেডি করে রেখো। যেটা বারবার আমার বলার, ওই বুঝিয়ে দিচ্ছি, জুমেতে বোঝাচ্ছি, কোষে পাঠিয়ে দেবো,
রেডি করে নেওয়াটা হচ্ছে তোমাদের কাজ। খাতায় রেডি করাটা প্রথম কাজ এবং সেটাকে প্র্যাকটিস করে একটু মনে রাখাটা হচ্ছে সব থেকে বড় কাজ। বেশ, ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই রইল। পরের দিন আমার 18.4টা থিওরি পার্টটা শুরু করা যায়।